পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর মতিঝিলের পুবালী ব্যাংক শাখায় ১২৮ নম্বর লকারটি তার, যা জব্দ করেছে সিআইসি। দুটি ব্যাংক হিসেবে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। তবে একটি চাবি শেখ হাসিনার কাছে থাকায় তা খোলা সম্ভব হয়নি। কেন্দ্রীয় ব্যাংক বলছে যথাযথ নিয়ম মেনেই লকার খুলতে হবে। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন দুদক, যার বেশিরভাগই তার বিরুদ্ধে গোপন করার অভিযোগ। এবার রাজধানীর মতিঝিলের পুবালী ব্যাংকে একটি লকারের খোঁজ পায় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সকাল 10:30টায় সেখানে অভিযান পরিচালনা করেন তারা। পাশাপাশি একই ব্যাংকে শেখ হাসিনার নিজ নামে একটি 12 লাখ টাকার এফডিআর এবং যৌথ নামে 44 লাখ টাকার এফডিআরের তথ্য পায় এনবিআর। জানা যায় শেখ হাসিনা ওই লকার খুলতে দুইবার ব্যাংকে গিয়েছিলেন, তবে লকারের দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে থাকায় সেটি খোলা সম্ভব হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানায়, এই লকার ভাঙতে হলে সবার আগে দিন তারিখ ঠিক করে সংশ্লিষ্ট সবাইকে জানাতে হবে এবং আইন অনুসরণ করে তা খুলতে হবে। যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন, এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এইটার খোলার ব্যবস্থা গ্রহণ করা যায়। এটি ভাঙার পর যা পাওয়া যাবে তা রাষ্ট্রীয় কোষাগারে রাখা হবে বলে জানান তিনি। এর আগে ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সিআইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও পুবালী ব্যাংক লকারের কোনো তথ্য দেয়নি। পরে অনুসন্ধান করতে অভিযানে নামে এনবিআরের গোয়েন্দা সেল সিআইসি। সম্প্রতি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজুকের 60 কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তার পরিবার এবং সংশ্লিষ্ট 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সংস্থাটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে শেখ হাসিনার লকারে কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, কর গোয়েন্দাদের কাজ নিয়মিত চলবে। বুধবার এনবিআর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলে, আগামী বছর থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করা হবে। এ সময় কর্পোরেট কর কমানোর কোনো সুযোগ নেই বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এছাড়া ভ্যাট আদায়ে এনবিআর বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে বলে জানান আব্দুর রহমান খান। মূলত প্রতি মাসের দ্বিতীয় বুধবার এনবিআর অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে এই সভার আয়োজন করে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি, হৃদয়ে ধারণ করি। স্টেটমেন্ট আমাদের কাছে আছে, আমরা তার ক্যাপাবিলিটি জানি, তার ব্যালেন্স শিট যেহেতু আছে, তার কোথায় কত টাকা আছে সেটা আমরা জানি। সুতরাং অ্যাসেসমেন্ট করার সময় যেন দয়া করে এইটুকু খেয়াল রাখে যে আমি যে ট্যাক্সটা ইম্পোজ করছি সেটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি তার আছে কিনা, এটা যেন আমাদের মাথায় থাকে। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম পুবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, আপনার কাছে জানতে চাইব, লকারে এখন পর্যন্ত কি কি মিলেছে, এসব সম্পদ কি করা হবে, এক্ষেত্রে পুবালী ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? আমরা পুবালী ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি এবং এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির পক্ষ থেকে তারা কিন্তু সেখানে যখন অবস্থান করছিল আমরা তখনই তাদেরকে এই প্রশ্নটি করেছিলাম যে এখানে কখন থেকে এবং এই লকারটি ছিল এবং কবে নাগাদ সে এখানে অ্যাকাউন্টটি তিনি করেছিলেন এবং কয়বার আসলে শেখ হাসিনা এই লকারটি খুলতে এসেছিলেন। যদিও আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে শেখ হাসিনা এই লকারটি খোলার জন্য দুবার এই ব্যাংকে গিয়েছিলেন। তো পরবর্তী
পরবর্তীতে আসলে সেটি তারা আসলে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে যেহেতু সংবাদ সম্মেলন বা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, সেক্ষেত্রে এটি জানা সম্ভব হয়নি। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পক্ষ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, তারা আজকে সকালে যখন 10:30টার দিকে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখাটিতে যায়, তখনই তারা কিন্তু এই বিষয়গুলো তথ্য যাচাই করে এই নিশ্চিত হয় যে 128 নম্বর যে লকারটি ছিল সেটি শেখ হাসিনার। এবং লকারটি তারা যেহেতু এখানে দুটি চাবি থাকে, একটি হচ্ছে যিনি আমানতকারী থাকেন অর্থাৎ শেখ হাসিনার কাছে একটি চাবি, আরেকটি হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের কাছে। ফলে এখানে চাবিটি দিয়ে যে ব্যাংক কর্তৃপক্ষ আছে সেই চাবি দিয়ে আসলে এই লকারটি খোলা সম্ভব নয়। যেহেতু আমানতকারীর হাতে এই চাবিটি রয়েছে, সেক্ষেত্রে ওই চাবি ছাড়া আসলে এই লকারটি খোলা সম্ভব নয়। এবং পাশাপাশি এখানে যেহেতু তিনি এখন বেঁচে আছেন, যদিও তিনি দেশের বাইরে আছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে তিনি যে দেশ ত্যাগ করে বাধ্য হয়েছেন যে ভারতে গিয়ে অবস্থান করতে। তো সেই জায়গা থেকে যে কিছু আইনি বাধ্যবাধকতা আছে, যদি কোনো লকারের মালিক যদি বেঁচে থাকেন, সেক্ষেত্রে এই আইন অনুসরণ করেই কিন্তু এই লকারটি খুলতে হয়। সেক্ষেত্রে যেই সংস্থাটি কেন্দ্রীয় গোয়েন্দা সেল, আমরা এনবিআরের যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিএসি, তাদের যদি কোনো নির্দিষ্ট আইনে যদি থাকে এবং তারা যদি মনে করে সেই আইন অনুযায়ী তারা খুলতে পারবে। অন্যথায় আদালতের একটি নির্দেশনা লাগবে, সেক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদেরকে এই লকারটি খুলতে হবে। এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমরা গিয়েছিলাম, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও কিন্তু তারা বলেছে এখানে সুনির্দিষ্ট কিছু আইন আছে, সেই আইনের অনুসরণ করেই কিন্তু এই লকারটি খুলতে হবে। সেক্ষেত্রে সিএসি যদি মনে করে তাদের আইন অনুযায়ী তারা সেটি খুলতে পারবে। পরবর্তীতে সেটি কভার না করে আইনে, সেক্ষেত্রে তারা আদালতের একটি নির্দেশনা লাগবে। সেক্ষেত্রে আদালতের নির্দেশের পর দিন তারিখ ঠিক করতে হবে এবং ঘোষণা দিতে হবে যে এই তারিখে এই লকারটি খোলা হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের যে ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হেড অফিসের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের প্রতিনিধিরা থাকবেন এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা থাকবেন, তাদের উপস্থিতিতে আসলে এই লকারটি খোলা হবে। সেক্ষেত্রে কিছুদিন হয়তো সময় লাগবে, তারপরে হয়তো জানা যাবে, আসলে এই লকারটি খোলার পরে জানা যাবে যে এখানে আসলে কি আছে। এবং এই লকারটি খোলার জন্য আসলে আমরা যেটুকু জানতে পেরেছি, আগে অতীতে শেখ হাসিনা এখানে 2বার গিয়েছিলেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। যদি লকারটি খোলা যায় আসলে তারপরেই জানা যাবে আসলে এখানে কি আছে, এবং সেখানে যদি কিছু থেকে থাকে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করে সেখানে রাখা হবে। পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি এনবিআরে আছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদি। আপনার কাছে জানতে চাইবো, এনবিআর চেয়ারম্যানও কিন্তু আজকে শেখ হাসিনার লকারের বিষয়ে কথা বলেছেন। তো এই বিষয়ে এনবিআর চেয়ারম্যান কি বলেছেন, আমাদেরকে বিস্তারিত একটু জানান। জি, আমরা কিন্তু জানি যে আসলে পূর্ব নির্ধারিত যে সভা, সেই সভায় ব্যবসায়ী যে অংশীজনরা আছেন তাদের সাথে আসলে এনবিআর চেয়ারম্যান এখানে এসেছেন এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা শুরুতেই আসলে এই বিষয়টি তার কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু তাৎক্ষণিক সময় কিন্তু তিনি আসলে এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে সভা যখন শেষ হয় তখন আমরা তাকে আবারও আসলে এই বিষয়ে জিজ্ঞেস করি এবং জানতে চাই। তখন তিনি আসলে যেটা জানিয়েছেন যে যেহেতু এটি একটি গোয়েন্দা সংস্থার বিষয়, সেহেতু গোয়েন্দারা তাদের যে কার্যক্রম আছে এই কার্যক্রম চালাবেন, কিন্তু এখন পর্যন্ত আসলে এর ভিতরে কি ধরনের কি আছে বা কোনো কিছু পাওয়া গিয়েছে কিনা বা কবে নাগাদ আসলে এই বিষয়ে তারা আসলে তথ্য পেয়ে নির্দেশনা কি আছে বা তারা কি স্টেপ গ্রহণ করবেন এই লকারের বিষয়ে, সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি আমাদেরকে দেননি। যদিও তিনি বলেছেন যে আসলে যদি কোনো কিছু পাওয়া যায় এই লকারে, তাহলে আসলে প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী উনি সেই আইন অনুযায়ী জানতে চাইবো মিট দ্য বিজনেস যে নতুন কার্যক্রম এনবিআর শুরু করেছে, ব্যবসায়ীদের সাথে আলোচনার, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তারা শুনতে চাচ্ছে। তো প্রথম দিনের আজকের এই আয়োজনে কি কি অভিযোগ ছিল, এই বিষয়ে এনবিআর কি বলছে? এই যে আজকে যে ব্যবসায়ী অংশীজনদের সাথে যে আজকের মিটিং, এই সভায় আসলে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী প্রতিনিধিরা এসেছিলেন এবং তারা বিশেষ করে অনেকগুলো বিষয় তাদের অভিযোগ তুলে ধরেছেন। বিশেষ করে বন্ড সুবিধার যে জায়গাটা, সেই জায়গা থেকে তারা অনেক কিছু বলেছেন। তারা কথা বলেছেন পোর্টে বিভিন্ন ধরনের জটিলতা সম্পর্কে নিয়ে, তারা কথা বলেছিলেন কাঁচামাল সরবরাহের জায়গা নিয়ে এবং ট্যাক্স কমানোর ব্যাপারে। বিশেষ করে যে সকল ব্যবসায়ীরা আসলে রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছেন
তারা আসলে জোর দাবি জানিয়েছেন যে যদি স্ট্রিট ফুড বন্ধ করা না হয় আসলে তাহলে তারা আসলে তাদের জায়গা থেকে যে ধরনের ট্যাক্স দেওয়ার কথা সেটা আসলে তারা দিতে পারছেন না। পাশাপাশি লোকাল যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু আসলে মূলত ট্যাক্স কালেক্টর হিসেবে তাদেরকে ধরা হয়। সরকারের জন্য তারা কিন্তু একদম তৃণমূল পর্যায় থেকে ট্যাক্স কালেক্ট করেন এবং সেই ট্যাক্সটাই কিন্তু তারা গভর্নমেন্টের হাতে তুলে দেন। কিন্তু তারা যে জিনিসটা বলছে যে আসলে বিভিন্ন ধরনের জটিলতা থাকার কারণে এবং কর্মকর্তাদের বিভিন্ন জটিলতার জায়গা সৃষ্টি হওয়ার কারণে তারা পুরো ট্যাক্সটিকে সরকারের হাতে তুলে দিতে পারছেন না এবং সে কারণে কিন্তু তারা এই ট্যাক্সটিকে বর্তমানে যে 5% রয়েছে সেখান থেকে 3% নিয়ে আসারও তারা আবেদন জানিয়েছেন। পাশাপাশি বন্ডের জন্য যে বিষয়টি তারা বলেছেন যে যারা আসলে বন্ডের আওতায় এই মুহূর্তে নেই তারাও আসলে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বন্ড সুবিধা নিতে পারেন, সে অনুযায়ী আসলে কিছু প্রসিডিওর আছেন। এবং এছাড়াও এনবিআর চেয়ারম্যান একটি বড় কথা বলেছেন যে একটি সিঙ্গেল রেট অর্থাৎ ট্যাক্সের ক্ষেত্রে একটি সিঙ্গেল রেট নির্ধারণ করে সেই রেটে যাতে সবাইকে এই আওতায় আনা যায় সেক্ষেত্রে বড় একটি প্রকল্প তারা হাতে নিয়েছেন বিশ্ব ব্যাংকের সহায়তায়। সেই বিষয়ে আসলে তিনি জানিয়েছেন এবং এটা হয়তো বা কিছু সময়ের মধ্যেই বা সামনে কিছু দিনের মধ্যেই তারা এই বিষয়ে কাজ শুরু করবেন এবং আগামী রোববার এই বিষয়ে তারা আসলে সম্পূর্ণ বিষয়টি জানাবেন গণমাধ্যমে। আরও যদি একটু বলি, আগারগাঁওয়ের এনবিআর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আংশিক রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্ক মুক্ত বন্ড সুবিধা দেবে সরকার। একই সঙ্গে বন্ড সেবা পূর্ণ অটোমেশন সম্পন্ন হতে চলেছে। রপ্তানি আয় বৃদ্ধি এবং রপ্তানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংস্থাগুলোর দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় এই বিষয়ে অগ্রগতির কথা জানানো হয়। রপ্তানি সক্ষমতা বাড়াতে আংশিক রপ্তানিমুখী শিল্পের আমদানি করা কাঁচামাল ও উপকরণের উপর শুল্ক ও করের সম পরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেওয়া হবে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। বন্ড সেবার সম্পূর্ণ অটোমেশন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পন্ন হলে ম্যানুয়াল সেবা বন্ধ করা হবে। সভায় বিডা, বেজা, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টানা তৃতীয় দিনের মতো বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে ৩,১৩৮ টাকা। 22 ক্যারেট বিক্রি হবে ১,৮৫,৯৪৭ টাকায়। মঙ্গলবার রাতে টানা সপ্তম দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার থেকেই সারা দেশে কার্যকর হবে। এ নিয়ে চলতি বছর মোট 52 বার দেশে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 36 বার আর কমানো হয়েছে মাত্র 16 বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের 1 ভরি রূপা বিক্রি হচ্ছে 2,811 টাকায়। সারা দেশে 4টি স্থানীয় গেটওয়ে স্থাপন করেছে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। এর মধ্যে গাজীপুরের হাইটেক পার্কে 2টি এবং রাজশাহী ও যশোরে 1টি করে গেটওয়ে স্থাপন করা হয়েছে। গেটওয়েগুলো পরিদর্শনের সময় স্টারলিংকের কোনো প্রতিনিধি না থাকায় এগুলো পুরোপুরি কার্যকর কিনা তা নিশ্চিত হতে পারেনি নিয়ন্ত্রণ সংস্থা টিআরসি। তবে স্থানীয় অংশীদার কোম্পানিগুলোর দাবি, গেটওয়েগুলোর মাধ্যমে ইতিমধ্যে বাণিজ্যিক ট্রাফিক চালু হয়েছে। স্টারলিংকে গত 29 এপ্রিল অপারেটিং লাইসেন্স দেওয়া হয়। পরে 8 মে পরীক্ষামূলক কার্যক্রমের জন্য অনুমতি দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে গত 7 আগস্ট। লাইসেন্সের শর্ত অনুযায়ী বাংলাদেশের সেবা শুরুর আগে কোম্পানিকে অন্তত একটি গেটওয়ে সিস্টেম স্থাপন করতে হবে। অর্থনীতি স্বাধীন প্রজেক্টে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রতি বছর দেশের মোট চাহিদার প্রায় 62% বিদ্যুৎ পূরণ হচ্ছে আমদানির মাধ্যমে। বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি এলএনজি, ফার্নেস অয়েল, কয়লা আমদানি করা হয়। এছাড়া সরকারি ও বেসরকারিভাবে ভারত ও নেপাল থেকেও বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। জ্বালানি খাতের আন্তর্জাতিক বিশ্লেষক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড
ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। শেষ হওয়া অর্থবছরে মোট বিদ্যুৎ চাহিদা আরও বেড়েছে বলে জানিয়েছে গবেষণায়। বিপুল পরিমাণ আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে এখাতে সরকারি যে লক্ষ্যমাত্রা রয়েছে তার জন্য বছর ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। গবেষণায় বলা হয়েছে, বিদ্যুতের প্রাথমিক জ্বালানি ও সরাসরি বিদ্যুৎ আমদানির কারণে খরচ দফায় দফায় বেড়েছে, যা সরকার ভোক্তার কাছে বিক্রি করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে দিয়েছে। খাগড়াছড়ির বিভিন্ন ঝর্ণা শরতে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা, কিন্তু পাহাড়ি দুর্গম এলাকা হয় নেই পর্যটকদের তেমন উপস্থিতি। যাতায়াত ব্যবস্থা ও আবাসনের ভালো উদ্যোগ নেওয়া হলে পাহাড়ে ঝর্ণা কেন্দ্রিক পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বলছেন এ খাতের সংশ্লিষ্টরা। সেই সাথে পর্যটক সমাগম বাড়ার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। চারপাশের উঁচু নিচু পাহাড়, সবুজ প্রকৃতি আর ঝর্ণার শীতল পানি পথের সব ক্লান্তি ভুলিয়ে দেয় পরম শান্তির আবেশ। পর্যটকদের কাছে তার জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্যের একটি খাগড়াছড়ির এই বৃছাং ঝর্ণা। বর্ষা পেরিয়ে শরতেও ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। যাতায়াত সুবিধার কারণে সারা বছরই এখানে থাকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। জেলায় সিজক, তৈদুছড়া, শিলাছড়ি, তোয়ারি, মাইরাং সহ এমন ছোট বড় 10টি ঝর্ণা আছে। এক একটির উচ্চতা 80 থেকে 150 ফুট পর্যন্ত। তবে দুর্গম অঞ্চল হয় এসব ঝর্ণায় পৌঁছানো সাধারণ পর্যটকদের জন্য বেশ কঠিন। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো আছে, যেটা এই সিনারিটা যদি বিদেশে হতো তাহলে এখানে থাকার টুরিস্টের একটা ব্যবস্থা করতো। খাগড়াছড়িতে আরও অনেকগুলা ঝর্ণা আছে যেখানে যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে আমরা কিন্তু ওইটাকে উপভোগ করতে পারি না। খাগড়াছড়ির দৃষ্টিনন্দন ঝর্ণার সৌন্দর্য সারা দেশের পর্যটকদের টানলেও যাতায়াত ও আবাসনের ভালো ব্যবস্থা না থাকায় পিছিয়ে পড়ছে। এজন্য অবকাঠামো উন্নয়নের আহ্বান সংশ্লিষ্টদের। সব ঝর্ণা দূরবর্তী, সেগুলা রাস্তাঘাট যদি ঠিক করা হয় তাহলে পর্যটক বৃদ্ধি পাবে। এছাড়াও স্থানীয়রা এবং যারা ট্যুর গাইড আছে তাদেরও আর্থিকভাবে তারা লাভবান হবে। এর মধ্যে নতুন একটি ঝর্ণায় যাতায়াতের জন্য প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এছাড়া তৈদুছড়া ঝর্ণায় যাতায়াতের জন্য সড়ক নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন। বৃছাং ঝর্ণার পাশাপাশি ওর নিচেই আরেকটি ঝর্ণা রয়েছে, যেটির আপনারা হয়তো শব্দ শুনে থাকেন। সেই ঝর্ণাতে কিন্তু যাওয়ার জন্য একটি রাস্তা করার জন্য ইতিমধ্যে আমরা উন্নয়ন বোর্ডে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রস্তাব পাঠিয়েছি। এর পাশাপাশি তৈদুছড়া ঝর্ণার বিষয়ে আমাদের নির্বাহী প্রকৌশলী এলজিডির সাথে আমার ইতিমধ্যেই আলোচনা হয়েছে। প্রতি বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন ঝর্ণায় বেড়াতে আসেন 50,000-এর বেশি পর্যটক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচকের সঙ্গে কমেছে লেনদেন। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 65.10 পয়েন্ট। এছাড়া আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 227 কোটি টাকা। এ সময় শেয়ার দর হারিয়েছে প্রায় 79 প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 143.10 পয়েন্ট। বুধবার দিনের শুরু থেকেই নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 30 মিনিটে প্রধান সূচক কমে 12 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 65.10 পয়েন্ট কমে অবস্থান করছে 5,473 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। আজ লেনদেন হয়েছে 949 কোটি 96 লাখ টাকা। এছাড়া আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 227 কোটি 30 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 396টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 43টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 313টি এবং অপরিবর্তিত 41টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম রবি, ওরিয়ন ইনফিউশন দ্বিতীয়, তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম তমিজুদ্দিন টেক্সটাইল, জুট স্পিনার্স দ্বিতীয়, তৃতীয় প্রাইম ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 143.10 পয়েন্ট কমে অবস্থান করছে 15,773 পয়েন্টে। লেনদেন 24 কোটি 46 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।